দেখো, ইন্ডিপেন্ডেন্স অফ ক্যাগ অর্থাৎ ক্যাগকে ঠিকঠাক কাজ করতে গেলে তার স্বাধীনতা বা স্বতন্ত্রতা বজায় রাখতে হবে। সেই জন্য কনস্টিটিউশন থেকে তাকে কি কি পাওয়ার দেওয়া হয়েছে যাতে সে স্বাধীনভাবে কাজ করতে পারে, বা কনস্টিটিউশন কিভাবে ব্যাপারটাকে সাজিয়েছে। প্রথমত সিকিউরিটি অফ টেনিওর। তোমরা আগেই জেনেছো যে তার টেনিওর সিকিওর, অর্থাৎ 6 বছর বা তার আপ টু দ্য এজ অফ 65 ইয়ার্সে কাজ করতে পারবে। তার মধ্যে তাকে সরিয়ে দেওয়া খুব একটা সহজ কাজ নয়, কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে সরাতে গেলে যে প্রসেস আছে সেই প্রসেসে তাকে সরাতে হয়। এবং তোমরা জানো স্বাধীন ভারতে এখনও পর্যন্ত কোনো সুপ্রিম কোর্টের বিচারপতির এগেনস্টে রেজলিউশন পাস হয়ে তাকে সরিয়ে দেওয়া যায়নি। তাহলে তার যে টেনিওর, এই টেনিওরটা তার কাছে সিকিওর, অর্থাৎ তার কাজ করতে কোনো ভয় থাকবে না যে আমি যদি সরকারের বিরুদ্ধে কোনো রিপোর্ট পেশ করি তাহলে সেক্ষেত্রে সরকার আমাকে সরিয়ে দিতে পারে, এমন কোনো তার ভয়ের কারণ নেই। নেক্সট দেখো, নট এলিজেবল ফর ফার্দার অফিস ইদার আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি স্টেট গভর্নমেন্ট। তার রিটায়ারমেন্টের পরে সে স্টেট গভর্নমেন্টের, যে কোনো স্টেট গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো রকম অফিস হোল্ড সে করতে পারে না। বোঝা গেল? কোনো সরকারি চাকরি বা সরকারি অফিস আর সে হোল্ড করতে পারবে না। ক্যাগ হলো মানে ওখানেই তার গল্প শেষ, সে আর কখনো কোনো সরকারি পদে বসতে পারবে না। যদিও ক্যাগ ভবিষ্যতে রাষ্ট্রপতি বা রাজ্যপাল এই ধরনের কিছু কিছু পদে সে বসতে পারে, এবং এমনও উদাহরণ আছে, সেটা আমি তোমাকে জানাবো কিছুক্ষণ পরে, যে কোন কোন ক্যাগ আমাদের ভবিষ্যতে কি কি কাজ বা কোন কোন পদে বসেছিলেন। ঠিক আছে? কিন্তু রাজ্য সরকারি বা কেন্দ্র সরকারির কোনো অফিস সে আর দখল করতে পারবে না, বা কোনো অফিসে সে বসতে পারবে না। সুতরাং তার লোভ থাকবে না যে ভালো করে যদি কোনো একটা রাজ্যের ফরে যদি আমি কাজ করি বা কেন্দ্র সরকারের ফরে যদি কাজ করি, তাহলে আফটার রিটায়ারমেন্ট কেন্দ্র সরকারের ওই পদটা আমি পেতে পারি বা রাজ্য সরকারের ওই পদটা আমি পেতে পারি। যদিও তোমরা ইতিমধ্যেই শুনে বুঝতে পারছো এটা লিটল বিট কন্ট্রোভার্সি, তার কারণ ক্যাগ ইন ফিউচার সে কিন্তু আমাদের গভর্নর বা রাষ্ট্রপতির পদ হোল্ড করতে পারে। নেক্সট দেখো, হিজ স্যালারি ইজ ইকুয়াল টু দ্য জাজ অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জাজ যে স্যালারি পায় সেও সেই ইকুয়াল স্যালারি পায়, অর্থাৎ তার স্যালারিতে কোনো কম নেই যে সে কিছু টাকার জন্য, অল্প টাকার জন্য যাতে সে সমঝোতা করতে পারে, এমন কোনো ব্যাপার যাতে না ঘটে। তো সুপ্রিম কোর্টের বিচারপতি এবং ক্যাগ এই মুহূর্তে এদের স্যালারি হচ্ছে 2.5 লাখ টাকা পার মান্থ, 2,50,000 পার মান্থ। Next, neither his salary nor his rights can be altered to his disadvantages after his appointment. তার অ্যাপয়েন্টমেন্টের পরে, মানে ক্যাগ যখন ক্যাগ হিসেবে অ্যাপয়েন্টেড হলো, তারপরে থেকে যতদিন না সে তার অফিস ছেড়ে চলে যাচ্ছে ততদিন ক্যাগের যে স্যালারি বা ক্যাগের যা অধিকার রয়েছে সেগুলোকে তার ডিসঅ্যাডভান্টেজে নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ চেঞ্জ করতেই পারে পার্লামেন্ট মনে করলে, কিন্তু চেঞ্জ করে বাড়াতে পারে, কোনো কিছু কমাতে পারবে না। সুতরাং ক্যাগের উপরে কোনো কিছু ভয় ভীতি বা কারুর করাল গ্রাস থেকে বাঁচতে তাকে অন্য কোনো রকমের সাহায্য নিতে হবে না। বোঝা গেল? সে ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো করে কাজ করতে পারবে। এবারে দেখো, ক্যাগের যে স্যালারি এবং আদার সার্ভিস কন্ডিশনস এগুলো কে ঠিক করে? এগুলো ঠিক করে পার্লামেন্ট। ঠিক আছে? এটা মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। ক্যাগের স্যালারি এবং আদার সার্ভিস কন্ডিশন ডিটারমাইন্ডেড বাই পার্লামেন্ট। নেক্সট, নো মিনিস্টার ক্যান রিপ্রেজেন্ট ক্যাগ ইন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে ক্যাগকে অন্য কোনো মিনিস্টার রিপ্রেজেন্ট করতে পারবে না। যদি পার্লামেন্টের মনে হয় যে কোনো একটা অডিটের রিপোর্টের বিবরণ ক্যাগের নিজের মুখ থেকে শুনবে, বা ক্যাগ যদি পার্লামেন্টের কাছে সেই রিপোর্টটা পরিষ্কার না হয়, তাহলে পার্লামেন্ট ক্যাগকে ডেকে পাঠিয়ে সেই রিপোর্টটা, বা পাবলিক অ্যাকাউন্ট কমিটি ক্যাগকে ডেকে পাঠিয়ে সেই রিপোর্টটা পার্লামেন্টের যে কোনো একটা কক্ষে তাকে এক্সপ্লেন করতে বলতে পারে। সেক্ষেত্রে কোনো মিনিস্টার ক্যাগের হয়ে রিপ্রেজেন্ট করতে পারবে না। ক্যাগ কেবলমাত্র নিজেকেই নিজে রিপ্রেজেন্ট করতে পারে। বোঝা গেল? পরবর্তীতে আসি, ডিউটিজ অ্যান্ড পাওয়ার। দেখো, ক্যাগের ডিউটি এবং পাওয়ার আমরা দুটো জায়গা থেকে জানতে পারি। তো আগের দিন তোমাদের এই নিয়ে একটু কনফিউশন হচ্ছিল, জায়গাটা একটু ঠিক করে নাও। সেটা হচ্ছে আর্টিকেল 149, এই জায়গাটা থেকে ক্যাগের আমরা কিছু ডিউটি জানতে পারি এবং পাওয়ার জানতে পারি। তাছাড়াও 1971-এ ক্যাগস অ্যাক্ট পাস করা হয়েছিল পার্লামেন্ট থেকে। 1971-এ ক্যাগস অ্যাক্ট পাস করা হয়েছিল। সেই ক্যাগস অ্যাক্ট 1971 এবং আর্টিকেল 149, এই দুটো জায়গা থেকে আমরা জানতে পারি ক্যাগের কি ডিউটি রয়েছে এবং ক্যাগের কি পাওয়ার রয়েছে। এবারে এই 1971-এ যে ক্যাগস অ্যাক্টটা পাস করানো হয়েছিল, সেটাকে আবার এই ক্যাগস অ্যাক্টটাকে 1976-এ গিয়ে কিছু অ্যামেন্ড করা হয়।
কি অ্যামেন্ড করা হয়? অ্যামেন্ড করে এটা করা হয় যে অ্যাকাউন্টটাকে অডিট থেকে আলাদা করা হয়। এবার তোমাদের এখানে জানতে হবে যে অ্যাকাউন্ট কী জিনিস আর অডিট কী জিনিস, ঠিক আছে? অ্যাকাউন্টটাকে 1976-এ কী হলো, অ্যাকাউন্টটাকে অডিট থেকে আলাদা করা হলো। এবার অ্যাকাউন্টটাকে অডিট থেকে আলাদা করা হলে সমস্যা কী হলো, যে দেখো এই যে পিরিয়ডটা দেখো 71 to 76, এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর পিরিয়ড। তোমরা যারা আমার পুরনো স্টুডেন্ট তারা আমার ক্লাস করেছো বা যেটুকু জেনেছো সেটুকু হচ্ছে ইন্দিরা গান্ধী সবসময় সমস্ত ক্ষমতা নিজের হাতে রাখতে চাইতেন। কোনো কিছুতে ইন্দিরা গান্ধীর যদি মনে হতো যে আমার থেকে ওই ব্যক্তিটার ক্ষমতা বেশি, তাহলে সে কী করতো, ডানা ছেঁটে তার ক্ষমতা কমিয়ে দিত। বোঝা গেল? তো এর ফলে এই 71-এ যে ক্যাগস অ্যাক্ট, এখানে যে ডিউটির কথা বলা হয়েছে, এই আগের দিন যেটা নিয়ে তোমাদের সমস্যা হচ্ছিল, এখানেই একটা ডিউটিতে বলা হয়েছে 71-এর ক্যাগস অ্যাক্টে যে ক্যাগ প্রেসিডেন্টের কাছে এবং পার্লামেন্টের উভয় কক্ষেই তার রিপোর্ট পেশ করবে। কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছিল যে ক্যাগ ইন্দিরা গান্ধীর কাছে আসছিল না, পার্লামেন্টের সাথে ক্যাগের কোনো সম্পর্ক রাখছিল না, ক্যাগ প্রেসিডেন্টের কাছ থেকে কাজ করে দিয়ে পালাচ্ছিল। ইন্দিরা গান্ধী বলল অত সহজে গল্প হবে না, তোমাকে পার্লামেন্টে এসে দুটো কক্ষতেও তোমাকে রিপোর্ট পেশ করে যেতে হবে, তুমি প্রেসিডেন্টের কাছে সব যা কিছু দিয়ে পালাবে আর আমরা তোমার পিছনে পিছনে ঘুরবো, এমন ব্যাপারটা হবে না, ঠিক আছে? আর 76-এ কী হলো, 76-এ অ্যাকাউন্টটাকে অডিট থেকে আলাদা করে দেওয়া হলো। অর্থাৎ অডিটটা করবে, যেমন ক্যাগ অডিট করবে, অ্যাকাউন্ট আর অডিটের মধ্যে কি বেসিক পার্থক্য সেটা একটু বলে দিই। অডিট হলো যে ডে বাই ডে হিসেব, আর অ্যাকাউন্ট হলো এই সমস্ত হিসেবগুলো একত্রিত করা। অডিট কেমন, যেমন দেখা গেল যে আমাদের এখন কোনো একটা আমরা কাজ করব, যেমন কোভিড-19 ত্রাণের জন্য আমরা কিছু কাজ করতে চাই। যদি এমন করি তাহলে আমরা একদিন 10 টাকা নিয়েছি, নিয়ে স্যানিটাইজার কিনেছি, আর একদিন আবার 20 টাকা নিয়েছি, নিয়ে সেটা থেকে কিছু সাবান কিনেছি, আর একদিন আবার 30 টাকা নিয়েছি, নিয়ে সেটা দিয়ে কিছু মেডিসিনস বা এটসেট্রা জিনিসপত্র কিনেছি, গ্লাভস, মাস্ক এটসেট্রা কিনেছি। তাহলে এই যে ডে বাই ডে ওয়ার্ক, আলাদা আলাদা করে যে জিনিসগুলো, এগুলোকে বলা হয় অ্যাকাউন্টস। এগুলোকে কি বলা হয়, অ্যাকাউন্টস বলা হয়। আলাদা আলাদা করে ডে বাই ডে, মানে আজকের ক টাকা খরচ হয়েছে, আর তারপরের দিন, তারপরের দিন রোজ কত টাকা করে খরচ হচ্ছে, সেগুলোকে বলা হয় অ্যাকাউন্টস। এই যে অ্যাকাউন্টসের হিসেব, এই অ্যাকাউন্টসের হিসেবগুলো কেমন, দেখা গেল যে আমি একটা চায়ের দোকানে আড্ডা মারি, রোজ কত টাকার চা খাই, মানে আজকে সোমবার 10 টাকার চা খেয়েছি, তারপরের দিন 5 টাকার, তারপরের দিন 7 টাকার, এগুলো আলাদা আলাদা করে ডে বাই ডে যখন হিসেব হবে সেগুলো হচ্ছে অ্যাকাউন্টস। এবং এই সারা মাসের শেষে যখন মিলিয়ে দেখা হবে যে আমি মোট কত টাকার চা খেলাম, বা কোভিড-19-এর ক্ষেত্রে আমার মোট কত টাকা খরচা হলো, সেগুলোকে একত্রে যখন করব সেটাকে বলা হচ্ছে অডিট। তাহলে অ্যাকাউন্ট আর অডিটের পার্থক্য বোঝা গেল। এবার অ্যাকাউন্টটা ক্যাগের হাতে থাকলে কি সমস্যা হচ্ছিল, বারবার ক্যাগের কাছে গিয়েই টাকাটা চাইতে হচ্ছিল যে আপনি টাকা দিন, টাকা দিলে এটা করতে হবে। এক্ষেত্রে ক্যাগের যদিও আটকে দেওয়ার কোনো ক্ষমতা নেই, কিন্তু তৎকালীন যে সরকার ছিল তার একটু নিজের বাজে লাগতো যে কে রে বাবা, এর কাছে গিয়ে বারবার আমি টাকা চাইবে, এবং এ একটা সাংবিধানিক পোস্ট, এ তো মনে করলে নিজের মতো করে মুখ ঘুরিয়ে থাকতেই পারে, মানে টাকা অবশ্যই দিতে বাধ্য কিন্তু সম্মান করতে বাধ্য নয়, কারণ সে সাংবিধানিক পোস্ট এবং তার মাথার উপরে মানে অন্য কেউ কেউ বিরাজমান নয়, সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। তো তার ফলে কি হলো, 1976-এ একটা গভর্নমেন্ট নিজের জন্য একটা পোস্ট তৈরি করলো, সেই পোস্টটার নাম হচ্ছে অ্যাকাউন্ট জেনারেল অফ ইন্ডিয়া। কি নাম মনে রাখবে, অ্যাকাউন্ট জেনারেল অফ ইন্ডিয়া। এবারে এই অ্যাকাউন্ট জেনারেল অফ ইন্ডিয়া ইনি হচ্ছে, ঠিক যেমন তোমরা যারা অ্যাটর্নি জেনারেল এবং সলিসিটর জেনারেল পড়েছো, এই অ্যাকাউন্ট জেনারেল অফ ইন্ডিয়া ইনি হচ্ছে সলিসিটর জেনারেলের মতো, ইনি হচ্ছে গভর্নমেন্টের সার্ভেন্ট বা গভর্নমেন্টের চাকর। ইনি এবার থেকে অ্যাকাউন্টগুলো দেখবেন, প্রতিদিনের যা খরচ উনি সরকারকে প্রোভাইড করবেন। আর ক্যাগের কাজ হচ্ছে বছরের শেষে গিয়ে মিলিয়ে দেখা যে যত টাকা নেওয়া হয়েছে তত টাকা ঠিকঠাক খাতে খরচা করা হয়েছে কিনা, এবং সেই টাকাগুলো ঠিকঠাক খরচ হয়েছে কিনা বা হিসেব মিলছে কিনা। বোঝা গেল? তাহলে 76-এ কী করা হয়েছিল, এই অ্যাকাউন্টটাকে অডিট থেকে আলাদা করা হয়েছিল, এবং 76-এর পরে থেকে অ্যাকাউন্টটা দেখে অ্যাকাউন্ট জেনারেল অফ ইন্ডিয়া, এবং অডিটগুলো দেখে আমাদের ক্যাগ, সিএজি। এবারে একটা কথা বলে দিই, যখন পার্লামেন্ট এটা করলো, যখন সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করলো, তখন স্টেট গভর্নমেন্ট এগুলোর জন্য রাজি হলো না। স্টেট গভর্নমেন্ট বলতে লাগলো আবার আলাদা করে টাকা দিয়ে একটা লোককে আমরা কেন পুষবো। সুতরাং স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে অ্যাকাউন্ট এবং অডিট এখনও দুটো একই ব্যক্তি দেখে, সেটা হচ্ছে সিএজি বা ক্যাগ। আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে বর্তমানে 1976-এর পরে অ্যাকাউন্ট দেখে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট জেনারেল অফ ইন্ডিয়া, আর অডিটটা দেখে সিএজি বা ক্যাগ। এবং অ্যাকাউন্ট জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু কোনো সাংবিধানিক পোস্ট নয়। এবার দেখো ক্যাগ কি অডিট করে। প্রথমত সে
কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এটা অডিট করে। এটা হচ্ছে ভারতবর্ষের একটা উদ্বৃত্ত ফান্ড। এই ফান্ড থেকে আমাদের দেশের বিভিন্ন সরকারি কর্মচারীদের এবং বিভিন্ন মানে কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে যারা, তাদের স্যালারি হয়। তারপর কনসলিডেটেড ফান্ড অফ ইচ স্টেট, ঠিক এইরকমই ফান্ড আবার প্রত্যেকটা স্টেটের থাকে, সেগুলোকে তিনি অডিট করেন। কনসলিডেটেড ফান্ড অফ ইচ ইউটি হ্যাভিং লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেসব ইউটির লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে তাদের ওগুলো তাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি যাদের আছে তাদেরও কনসলিডেটেড ফান্ড আছে, এবং সেই কনসলিডেটেড ফান্ডগুলোকে কে অডিট করে? সেই কনসলিডেটেড ফান্ডগুলোকে ক্যাগ অডিট করে। এবার লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে এমন ইউটি দুটো আছে বর্তমানে, পুদুচেরি আর দিল্লি। তাহলে পুদুচেরি এবং দিল্লি এদের যে পার্সোনাল কনসলিডেটেড ফান্ড আছে এই ফান্ডগুলো কিন্তু ক্যাগ অডিট করে। তাহলে যাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই এই রকম যে ইউটিগুলো আছে এই ইউটিগুলোর অডিট, এই ইউটিগুলোর কনসলিডেটেড ফান্ডের অডিট কে করবে? এই ইউটিগুলোর কনসলিডেটেড ফান্ডের অডিট ক্যাগই করে, কারণ যাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই তাদের কনসলিডেটেড ফান্ড এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার মধ্যেই বিরাজমান। বোঝা গেল? তাদের আলাদা করে কনসলিডেটেড ফান্ড থাকে না, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার মধ্যেই সেই সব ইউটিগুলোর ফান্ডগুলো রয়েছে, মানে একত্রে রয়েছে, যেগুলোর লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই দিল্লি বা পুদুচেরির মতো। নেক্সট, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। এই যে ফান্ড, এটা হচ্ছে আপৎকালীন ফান্ড, ঠিক আছে? কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এটা যখনই কোথাও এই যে আমাদের আমফান ঝড়ে কেন্দ্র সরকার যে ত্রাণের টাকাটা পাঠালো সেটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড থেকেই পাঠালো। আবার কন্টিনজেন্সি ফান্ড অফ ইচ স্টেট, প্রত্যেকটা স্টেটের একটা করে কন্টিনজেন্সি ফান্ড থাকে, যেগুলো প্রত্যেকটা স্টেটে বন্যা, খরা এটসেট্রা হলে সেখানকার সরকার সেই ফান্ড থেকে টাকা নিয়ে খরচ করে। এবার ক্যাগের কাজ হচ্ছে এই খরচগুলো শেষে মিলিয়ে দেখা যে ঠিকঠাক খরচ হয়েছে কিনা বা ঠিক জায়গায় পৌঁছেছে কিনা। এবারে ক্যাগ তো বাড়িতে বাড়িতে গিয়ে হিসেব নেবে না ভাই, আমফান ঝড়ের টাকাটা দেওয়া হয়েছে, কত টাকা কেন্দ্র থেকে পেয়েছে, কত টাকা দিয়েছে, এটাই ক্যাগ মিলিয়ে দেখবে। ক্যাগ তো মিলিয়ে দেখবে না ভাই একটা বাড়ি 5টা টাকা গেল কিনা, না প্রকৃত যে ক্ষতিপূরণ, যার ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণটা পেলো কিনা, এগুলো ক্যাগের মিলিয়ে দেখা কাজ না। ক্যাগ মিলিয়ে দেখবে যে কত টাকা এসছে এবং কত টাকা মোট খরচ হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো, পাবলিক অ্যাকাউন্ট ফান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড ইচ স্টেট। প্রত্যেকটা দেশের পাবলিক অ্যাকাউন্ট ফান্ড এবং প্রত্যেকটা আমাদের দেশের পাবলিক অ্যাকাউন্ট ফান্ড এবং প্রত্যেকটা রাজ্যের যে পাবলিক অ্যাকাউন্ট ফান্ড আছে সেগুলো ক্যাগ অডিট করে। নেক্সট, এনি ডিপার্টমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্টের অডিট ক্যাগের দ্বারাই হয়। নেক্সট, নাম্বার 8টা একটু ভালো করে বুঝবে। অডিটস দ্য অ্যাকাউন্টস অফ এনি অথরিটি হোয়েন রিকোয়েস্টেড বাই দ্য প্রেসিডেন্ট অর গভর্নর। বলছে যে কোনো অথরিটির এডিট করে দিতে পারে ক্যাগ যদি প্রেসিডেন্ট বা গভর্নর রিকোয়েস্ট করে থাকে যে আমাকে এই অ্যাকাউন্টের এটা করে দাও। এখন তোমরা যে ইনস্টিটিউশনে পড়ো দেখা যাচ্ছে যে সেখানে আমাদের যে অডিট আছে, যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা অনেক দিন ধরে অডিট করা হয়নি, কত টাকা এলো কত টাকা গেল, আদেও লাভ হচ্ছে না আদেও ক্ষতি হচ্ছে এটা কিছু বোঝা গেল না। এখন মিস্টার সাহার সাথে আমাদের গভর্নরের খুব ভালো মিল। এখন গভর্নর ক্যাগকে বললো ভাই আমার ওই লোকটার একটু অডিটটা করে দে না, সেক্ষেত্রে ক্যাগ কিন্তু অডিট করে দিতে পারে। যদিও এক্ষেত্রে একেবারে প্রাইভেট অডিটের কথা কখনোই গভর্নর বা প্রেসিডেন্ট ক্যাগকে রিকোয়েস্ট করে না, সেক্ষেত্রে বেশিরভাগ পাবলিক অডিটের কথাই বলে, যেমন লোকাল বডিজ। লোকাল বডিজ বলতে এখানে যে এক্সাম্পল দেওয়া আছে দেখো, লোকাল বডিজ। লোকাল বডিজ অর্থাৎ আমাদের যে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত রয়েছে, এই মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের যদি কোনো অডিট সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে গভর্নর যদি রিকোয়েস্ট করে তাহলে কিন্তু ক্যাগ এসে নির্দিষ্ট মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের অডিটটা করে দিতে পারে। ক্যাগ এসে মানে ক্যাগের আন্ডারে, ক্যাগ নিজে চলে আসবে তোমার পঞ্চায়েতে এসে অডিট করবে এটা একেবারেও ভেবো না, ক্যাগের আন্ডারে সেই অডিটটা হতে পারে। যেমন আরও একটা উদাহরণ দিই, যেমন আমাদের শোভন দেব বা শোভন, উনি মাঝে থেকে চলে গেছিলেন, আমাদের যে টিএমসির মেয়র ছিলেন কলকাতার, উনি মাঝপথে ছেড়ে চলে গেছিলেন টিএমসি ছেড়ে এবং মেয়র পদ ছেড়ে। তারপরে কি হলো, তারপরে ফিরহাদ হাকিমকে মেয়র করা হলো। এখন দেখা যাচ্ছে যে ফিরহাদ হাকিম এসে আগের অডিটের সাথে আগের হিসেবের সাথে ঠিকঠাক মেলাতে পারছে না, তখন যদি গভর্নর রিকোয়েস্ট করে আমাদের ক্যাগকে যে এসো ভাই এখানকার অডিটটা করে দাও, কি সমস্যা হলো একটু দেখিয়ে দাও, তো সেক্ষেত্রে ক্যাগ এসে কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে অডিটটা করে দিতে পারে। আচ্ছা নেক্সট দেখো, হি সাবমিট হিজ অডিট রিপোর্ট টু দ্য সেন্টার অফ দ্য সেন্টার টু দ্য প্রেসিডেন্ট অ্যান্ড বোথ হাউসেস অফ পার্লামেন্ট। তাহলে সেন্টারের যে অডিট রিপোর্ট সেটা প্রেসিডেন্টের কাছে পেশ করবে এবং পার্লামেন্টের বোথ হাউসেসে সেটা পেশ করবে অ্যাজ পার ক্যাগস অ্যাক্ট 1971। কেন এটা এখানে লিখেছি, এটা নিয়ে আগের দিন তোমাদের একটু সমস্যা হচ্ছিল। এই ক্যাগস অ্যাক্ট 1971 এখানেই এটা বলা আছে যে সে কেবলমাত্র প্রেসিডেন্টের কাছে না, সে তার বোথ হাউসে, পার্লামেন্টের বোথ হাউসের কাছে সে তার অডিট রিপোর্ট সাবমিট করতে বাধ্য থাকবে।
বোঝা গেল। এবং এর ফলে কি হলো, স্টেটের জন্য সে গভর্নরের কাছে যেমন পাঠাবে তেমন সে স্টেট লেজিসলেচারকেও মানে উদ্দেশ্য করে সে তার রিপোর্ট পাঠাবে। বোঝা গেল। এবারে দেখো এই নিয়মটা যখন 1971 হয়েছিল কোনো স্টেট অপোজ করেনি, দেখছে বা বেশ ভালো জিনিস। তো যখন 1976 একটা নতুন নিয়ম হলো, সেখানে বলছে যে অডিট থেকে অ্যাকাউন্টটাকে আলাদা করা হবে, তখন স্টেটগুলো অপোজ করলো। স্টেট বলছে আবার বেকার টাকা খরচা করে আমাদের একটা আলাদা লোক কেন রাখবো, আমাদের কোনো সমস্যা নেই, এই ক্যাগ দিয়েই অডিট অ্যাকাউন্ট দুটোই চালিয়ে নেওয়া যাবে। বোঝা গেল। আচ্ছা, নেক্সট আসি। দেখো ইন 1968, এটা খুব ভালো করে বুঝবে, 1968 সালে অডিট বোর্ড ওয়াজ এস্টাবলিশড। অডিট বোর্ড বলে একটা বোর্ড এস্টাবলিশ করা হয়েছিল 1968-এ, ঠিক আছে, অ্যাজ এ পার্ট অফ অফিস অফ ক্যাগ। ক্যাগের অফিসের একটা পার্ট হিসেবে একটা অডিট বোর্ড এস্টাবলিশ করা হয়েছিল 1968-এ। দিস বোর্ড ওয়াজ এস্টাবলিশড অন দ্য রেকমেন্ডেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন অফ ইন্ডিয়া। এই যে বোর্ডটা এস্টাবলিশ করা হয়েছিল 1968 সালে ক্যাগের আন্ডারে, নাম হচ্ছে অডিট বোর্ড। এটা কার রেকমেন্ডেশনে করা হয়েছিল? অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন অফ ইন্ডিয়া নামক একটা কমিশন, যার রেকমেন্ডেশনে এই বোর্ডটা ক্যাগের আন্ডারে একটা অ্যাডমিশন বা এস্টাবলিশ করা হয়। এবার এই বোর্ডে কারা আছে? এই বোর্ডে মোট 3 জন আছে। দিস বোর্ড কনসিস্ট অফ এ চেয়ারম্যান অ্যান্ড 2 মেম্বার্স। একজন চেয়ারম্যান থাকে এবং 2টো মেম্বার থাকে, ঠিক আছে। এটা ভাবার কোনো কারণ নেই যে চেয়ারম্যানটা ক্যাগ, কারণ চেয়ারম্যান এবং এই 2টো মেম্বার দুজনেই ক্যাগের আন্ডারে কাজ করে। দে অল আর অ্যাপয়েন্টেড বাই ক্যাগ। তাহলে এই যে অডিট বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বার, এদেরকে কে অ্যাপয়েন্ট করে? এদেরকে ক্যাগ অ্যাপয়েন্ট করে, ঠিক আছে। এটা ইউপিএসসিতে কোশ্চেন এসছে, বেশ অডিট বোর্ড থেকে অনেকবারই ইউপিএসসি প্রিলিতে কোশ্চেন এসছে। তো এটা ভালো করে মনে রাখবে। 1968-এ অডিট বোর্ড তৈরি করা হয়েছিল কার রেকমেন্ডেশনে? অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন অফ ইন্ডিয়ার রেকমেন্ডেশনে ক্যাগের আন্ডারে অডিট বোর্ডটা তৈরি করা হয়েছিল অ্যাজ এ পার্ট অফ ক্যাগস অফিস। তো এই অডিট বোর্ডে মোট 3 জন থাকে, একজন চেয়ারম্যান, 2 জন মেম্বার, এবং এই 3 জন সব অ্যাপয়েন্টেড বাই ক্যাগ। এই 3 জনকে ক্যাগই অ্যাপয়েন্ট করে থাকে। চলো পরবর্তী পার্টের ভিডিওর জন্য অপেক্ষা করো।